মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার সরাসরি অভিযোগের আঙুল তুলল নির্বাচন কমিশন। তাদের অভিযোগ, এসআইআর চলাকালীন রাজ্যে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। এই হিংসার জন্য তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে। এর পাশাপাশি আরও দুটো অস্বস্তি বা আঘাত এসেছে মুখ্যমন্ত্রীর দিকে। তার একটা হচ্ছে, ভোটার তালিকা থেকে আরও 5 লক্ষ নাম বাদ পড়তে চলেছে। এছাড়া একই দিনে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। এই তিনটে বিষয় নিয়েই একে একে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমটা হচ্ছে, নির্বাচন কমিশন সরাসরি মুখ্যমন্ত্রীকে যে দায়ী করেছেন হিংসার জন্য, সেটা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন এটা জানিয়েছে। এই মামলার শুনানি হবে আগামী 9 তারিখ সোমবার। মামলাটা করেছে সনাতনী সংসদ। সেই মামলায় হলফনামা দিয়েছে নির্বাচন কমিশন। এই মামলাটার মূল বিষয় কিন্তু এসআইআর নিয়ে নয়। এই মামলাটা হয়েছে যে সেই সনাতনী সংসদের দাবি যে এখন যে এই এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, সেই এসআইআর প্রক্রিয়ার সময় থেকেই রাজ্যের পুলিশ প্রশাসনকে নির্বাচন কমিশনের আওতায় নিয়ে আসা হোক। সাধারণত কি দেখা যায়, ভোটের নোটিফিকেশন জারি হওয়ার পর থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা, পুলিশি কন্ট্রোল পুরো নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। এক্ষেত্রে এই সনাতনী সংসদের দাবি যে যখন এসআইআর প্রক্রিয়া চলছে এই সময় থেকেই পুলিশ প্রশাসনের দায়িত্বটা নিয়ে নেওয়া হোক। যদি সেটা হয়, মন্দের কিছু নেই, কারণ বিভিন্ন ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে হিংসাত্মক ঘটনা ঘটছে, গন্ডগোল হচ্ছে, ভাঙচুর হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কমিশন এফআইআর করতে বলছে, হচ্ছে না। গ্রেপ্তার করতে বলছে, হচ্ছে না। শোকজ কোনোটাই হচ্ছে না। সেই মামলাতে পাল্টা হলফনামা দাখিল করেছে নির্বাচন কমিশন। সেই হলফনামায় তারা মুখ্যমন্ত্রীকে সরাসরি দায়ী করেছে। তারা জানিয়েছে, মানে লিখেছে, রাজ্য জুড়ে হিংসা, জবরদস্তি, কমিশনের লোকজনকে বাধা দেওয়া, মানে সব মিলিয়ে যে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, তার মূল কারণ হিসেবে তারা মুখ্যমন্ত্রীর বক্তব্যকেই দায়ী করেছে, যেটা তিনি লাগাতার করে চলেছেন। মানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বক্তব্যই হিংসায় প্ররোচনা দিচ্ছে এবং এই বক্তব্য তিনি লাগাতার করে যাচ্ছেন এবং এই বক্তব্যকে প্ররোচনামূলক বক্তব্য বলা হয়েছে। এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জন্য নির্বাচন কমিশনের অনেক লোকজনই কাজ করতে ভয় পাচ্ছে। তারা ইতিমধ্যে বেশ কিছু অফিসার নির্বাচন কমিশনকে চিঠি লিখে কাজ থেকে অব্যাহতির আর্জি জানিয়েছে। তো পরিবেশ এইরকম হয়েছে এবং সেই পরিবেশের জন্য তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে। ওই হলফনামায় তারা আরও লিখেছে, ইদানিং যে ঘটনাগুলো ঘটে গেছে, যেমন রাজ্য সিইও দপ্তরে যে হাঙ্গামার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাও তারা তুলে ধরেছেন। বলা হয়েছে 12টা রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া চলছে, সব জায়গাতেই নির্বিঘ্নে এই প্রক্রিয়া চলছে, ব্যতিক্রম একমাত্র পশ্চিমবঙ্গ। সেখানে সিইও মনোজ আগরওয়ালকে ওয়াই+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে এই নিরাপত্তা দিয়েছে। ভারতের আর কোনো রাজ্যে কোনো সিইওকে এইরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তো ফলে তারা ছত্রে ছত্রে যে হলফনামা দিয়েছে, সেখানে রাজ্যের এই অশান্তির পরিবেশের কথা তুলে ধরেছে। এমনকি ফারাক্কার যে এমএলএ মনিরুল ইসলাম, তিনি যে বলেছিলেন নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেবেন, পা ভেঙে দেবেন, সেই বিষয়টাও
এই হলফনামায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জন্য রাজ্যে যে অশান্তি চলছে সে ব্যাপারে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা কোনো এফআইআর করছে না, এমনকি বিএলওরা অভিযোগ দায়ের করলেও সেই অভিযোগ জমা নেওয়া হচ্ছে না বা সেই অভিযোগ তারা শুনছে না। ফলে আগামী সোমবার আদালতে এই মামলার শুনানি হতে চলেছে, কিন্তু তার আগে কমিশনের তরফ থেকে যে হলফনামা দেওয়া হলো তা কিন্তু খুব কড়া। এখন এর মোকাবিলা কিভাবে করেন মুখ্যমন্ত্রী সেটার জন্যই এখন অপেক্ষা। দ্বিতীয় বিষয়টায় আসি, সেটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া আজ শেষ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনো বাকি থাকছে, যেমন মালদা, দক্ষিণ 24 পরগনা, কার্শিয়াং, এই সমস্ত জেলার, এই 3টে জেলার কিছু কিছু এলাকায় এখনো এই শুনানি প্রক্রিয়া শেষ হয়নি, সেগুলোর জন্য নির্বাচন কমিশন সময় বাড়াবে। কিন্তু অন্য জায়গায় যেসব জায়গায় হয়ে গেছে সেখানে আর শুনানির জন্য সময় বাড়ানোর কোনো কথা নেই। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে এই শুনানি প্রক্রিয়া চলার সময় সবাইকে তো নোটিশ পাঠানো হয়েছিল, তো যাদের নোটিশ পাঠানো হয়েছিল তার মধ্যে 5 লক্ষ শুনানিতে আসেনি, অর্থাৎ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে এবং এই সংখ্যাটা বাড়তেও পারে। আগেই 58 লক্ষ বাদ গেছে, আবার এবার প্রায় 5 লক্ষ বাদ যাচ্ছে এবং সেটা বাড়তে পারে, মোট 63 লক্ষ ইতিমধ্যেই বাদ। তো এই ভোটাররা কারা? শুনানিতে আসেনি কেন? কোথায় গেল তারা? এদের নিয়ে এত হইচই করা হচ্ছিল, তাই না, যে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে এই যে যারা শুনানিতে আসেনি তাদের নাম বাদ কেন যাচ্ছে সে ব্যাপারেও তাদের নোটিশ পাঠানো হবে। অর্থাৎ একটা নাম বাদ গেলেও সেই ব্যাপারে তাকে নোটিশ পাঠিয়ে জানানো হচ্ছে ঠিকানায়, তিনি থাকুন বা না থাকুন, যে ঠিকানা দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এবার কথা হচ্ছে এই যে 5 লাখ ভোটার যারা শুনানি কেন্দ্রে আসেনি তারা কারা? তারা কি অনুপ্রবেশকারী? তারা কি ঘুষপেটিয়া, যারা বাংলাদেশ থেকে ঢুকে এসে এতদিন ধরে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়েছিল, ভোটার লিস্টের নাম উঠেছিল বলেই তো তাদের শুনানিতে ডাকা হয়েছিল? তো এখন তারা এলো না কেন? এদিকে বারবার বলা হয়, ভাইপো পিসি দুজনেই বলছেন কোথায় রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা। আরে রোহিঙ্গা কি চেনা যায়? রোহিঙ্গা কি গায়ে লেখা থাকে যে বোঝা যাবে? চেহারা তো সব একই আছে। তো এবার যদি ধরা হয় এরাই রোহিঙ্গা, এরাই অনুপ্রবেশকারী, তাহলে কি অবাস্তব বা অসম্ভব কিছু বলা হবে? কারণ তারা গেল কোথায়? এই 5 লক্ষ ভোটার যাদের ভোটার লিস্টের নাম ছিল তারা গেলেও কোথায়? বিপদ। 58 লক্ষ প্লাস 5 লক্ষ সামলাও এবং এটা আরো বাড়বে। এরপরে আরেকটা বিপদ এসে গেছে। সিইও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে তারা একদিনে নির্বাচন করতে প্রস্তুত, অর্থাৎ রাজ্যে যদি একদিনে নির্বাচন করা হয় তাহলে সেই জন্য তারা প্রস্তুত আছে। এই ব্যাপারে নির্বাচন কমিশন থেকে কিছু ঘোষণা করা হয়নি। এই যে তারা নোটিশ পাঠিয়েছে, তারা জানিয়েছে যে একদিনে করতে পারে, এর থেকে বোধহয় একটা জিনিস সিদ্ধান্তে আসা যায় যে নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজ্য নির্বাচন দপ্তরকে, মানে সিইও দপ্তরকে
জানিয়েছিল যে একদিনে তোমরা নির্বাচন করতে পারবে কিনা। তো পুরো বিষয়টা খতিয়ে দেখেছে সিইও দপ্তর, দেখে তারা জানিয়ে দিয়েছে একদিনে নির্বাচন করা সম্ভব। অর্থাৎ এবার আর অনেক দফায় নির্বাচন হচ্ছে না, সম্ভবত 1 বা 2, সেটা যাই হোক, যেটা হবে সেটা ভালোই হবে। এর আগে 2014 সালে 7 দফা নির্বাচন হয়েছে, 16 সালে 6 দফা নির্বাচন হয়েছে, আর 21-এ 8 দফা নির্বাচন হয়েছে। তো এই যে 6-8 দফা নির্বাচন হলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে শাসক দলের সুবিধা। কারণ এটা হচ্ছে পর্যায়ক্রমে নির্বাচন হয়, তার মধ্যে 2 দিনের গ্যাপ থাকে, 3 দিনের গ্যাপ থাকে। তা প্রথম দফায় যেখানে ভোট হচ্ছে সেখানে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ঠ্যাঙাড়ে বাহিনীদের শাসক দল সেখানে নিয়ে যেতে পারে, সেখানে হাঙ্গামা করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোটারদের বাধা দিয়ে ভোট করা যেতে করে। এরপরে দ্বিতীয় দফায় যেখানে ভোট হয় সেখানে আবার সব ঠ্যাঙাড়ে বাহিনী সেখানে হাজির হয়। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম যত দফায় হবে ঠ্যাঙাড়ে বাহিনীর সংখ্যাও বাড়তে থাকবে। কারণ আগের যেগুলো হয়ে গেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার যে কোনো ভোট হয়ে গেছে, সেখানকার ঠ্যাঙাড়ে বাহিনীরা এবার তারপরের যেখানে নির্বাচন হচ্ছে সেখানেই তারা চলে যাচ্ছে। ফলে শাসক দল একটা বড় সুবিধা পায়। কিন্তু রাজ্যে ভোট যদি 1 দফায় হয় সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা শাসক দল পাবে না। এমনিতেই শাসক দলের হাতে রয়েছে পুলিশ প্রশাসন, আর তার সঙ্গে ঠ্যাঙাড়ে বাহিনী। ফলে তাদের যে বাড়তি সুবিধাটা এবার বোধহয় সেটা আর পাচ্ছে না। 1 দফাই হোক বা 2 দফাই হোক, 2 দফায় হলেও তারা খুব একটা সুবিধা করতে পারবে না। মানে এক জায়গার ঠ্যাঙাড়ে বাহিনী আরেক জায়গায় যেতে পারবে না, বা এক জায়গার ভোটার আরেক জায়গায় গিয়ে ভোট দিতে পারবে না। এবার ভোটার তালিকা সংশোধনের সময় দেখা গেছে একজনের নাম 20 জায়গায় 40 জায়গাতেও রয়েছে। ফলে ঘুরে 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 বিভিন্ন এলাকায় গিয়ে বা জেলায় গিয়ে ভোট দেওয়া সম্ভব হবে না। তো সব দিক থেকে শাসক দল কিন্তু চাপে পড়ল। তো এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে একের পর এক শাসক দলের এই চাপ। এখন সব থেকে বড় চাপ যেটা এলো, মুখ্যমন্ত্রী নিজেই শুনানিতে উপস্থিত ছিলেন এই এসআইআর এর সুপ্রিম কোর্টে। তিনি তার বক্তব্যও বলেছেন একজন আবেদনকারী হিসেবে। আবার শোনা যাচ্ছে যে তিনি সোমবার থাকতে পারেন, কিন্তু তার আগে নির্বাচন কমিশন তো তার বিরুদ্ধে সরাসরি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে। এবার মুখ্যমন্ত্রী কিভাবে তার মোকাবিলা করবেন এখন সেটাই দেখার। নমস্কার।